আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। দুই দেশকে সতর্ক করল তুরস্ক। এরপর জানিয়ে দিব ইসরায়েলি হামলার মাঝে কাতার, মিশর, তুরস্কের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্র। তারপর জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া প্রস্তুত, পুতিন। আরও জানিয়ে দিব কম্বোডিয়ায় F-16 যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে থাইল্যান্ড। এবং জানিয়ে দিব সর্বশেষ সংবাদ, আবারও ভারতের বিরুদ্ধে WTO-তে চীনের মামলা। দুই দেশকে সতর্ক করল তুরস্ক। ব্ল্যাক সি, কৃষ্ণ সাগরে অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে রাশিয়া ও ইউক্রেনকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তুরস্ক। দেশটির আকাশসীমায় অনুপ্রবেশ করা একটি ড্রোন ভূপাতিত করার পর যুদ্ধে থাকা দুই দেশকে এমন বার্তা দেয় তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, দেশটির মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধের কারণে আমাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে, যাতে ব্ল্যাক সিয়ের নিরাপত্তা ক্ষুণ্ণ করতে পারে এমন যে কোনো ঘটনার বিষয়ে উভয় পক্ষ আরও বেশি সতর্ক থাকে। সোমবার ব্ল্যাক সিয়ের দিক থেকে একটি নিয়ন্ত্রণহীন ড্রোন তুরস্কের আকাশসীমার দিকে এগিয়ে এলে তা প্রতিহত করা হয়। ঘটনাটি এমন এক সময় ঘটে যখন সম্প্রতি ইউক্রেন তুরস্কের উপকূল সংলগ্ন এলাকায় রাশিয়ার কথিত শ্যাডো ফ্লিপ ট্যাঙ্কারে হামলা চালায়। তবে ড্রোনটির উৎস সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি তুর্কি কর্তৃপক্ষ। তুর্কি মন্ত্রণালয় আরও জানায়, ড্রোনটি ভূপাতিত হবার পর ছোট ছোট অংশে ভেঙে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে, ফলে এর সুনির্দিষ্ট পরিচয় নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। ড্রোনটির ধ্বংসাবশেষ উদ্ধারের অনুসন্ধান ও কারিগরি বিশ্লেষণের কাজ এখনও চলমান রয়েছে বলে জানানো হয়। ইসরায়েলি হামলার মাঝে কাতার, মিশর ও তুরস্কের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের গাজায় প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে দখলদার ইসরায়েল। তবে এর মাঝেই যুদ্ধবিরতির পরের ধাপ নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে তুরস্ক, মিশর ও কাতার। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক কূটনীতিক স্টিভ উইটকফ থাকবেন ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি হয়ে। খবর আল জাজিরার। আল জাজিরা আরাবিয়া জানিয়েছে, বৈঠকের উদ্দেশ্য হচ্ছে গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ এগিয়ে নেওয়া, যদিও ইসরায়েলের পক্ষ থেকে নিয়মিতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন চলছে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, উইটকফ বৈঠকে এই তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে গাজায় ইসরায়েলের অমানবিক হামলা বন্ধ করার জন্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন। প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ামিতে শুক্রবারের বৈঠকে অংশ নেবেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি। তবে কখন বৈঠকটি হবে তা জানানো হয়নি। তবে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সীমিত নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ সভা করছেন, যেখানে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ও সম্ভাব্য পরিস্থিতি আলোচনা হচ্ছে। এক ইসরায়েলি কর্মকর্তা সতর্ক করেছেন, যদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজার পরিস্থিতি শান্ত রাখতে না চান, তবে ইসরায়েল নতুন সামরিক অভিযান শুরু করতে পারে। তবে তিনি একই সঙ্গে যোগ করেছেন, এমনটি ঘটার সম্ভাবনা কম, কারণ ট্রাম্প গাজার পরিস্থিতি শান্ত রাখতে চান। আল জাজিরা আরবির খবরে বলা হয়েছে, শুক্রবার ইসরায়েলি সেনারা পূর্ব খান ইউনিস জেলায় বিমান হামলা, আর্টিলারি ও ভারী গুলিবর্ষণ চালিয়েছে, যা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে। আল আকসা টিভি জানিয়েছে, পূর্ব খান ইউনিসে ইসরায়েলি আর্টিলারি হামলায় অন্তত ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে একজন নারী রয়েছেন। ইউক্রেন যুদ্ধবন্ধে রাশিয়া প্রস্তুত। চলমান ইউক্রেন যুদ্ধবন্ধে রাশিয়া প্রস্তুত, তবে ইউক্রেন শান্তি আলোচনার জন্য প্রস্তুত নয়, এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে ঋণ দেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখার বিষয়ে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। আজ শুক্রবার ১৯ ডিসেম্বর বার্ষিক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, মস্কো বিশ্বাস করে না যে ইউক্রেন শান্তি আলোচনার জন্য প্রস্তুত। পুতিন বলেন, ২০২৪ সালে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় যে নীতিমালা তিনি তুলে ধরেছিলেন, তার ভিত্তিতে ইউক্রেনের সংঘাত শান্তিপূর্ণভাবে শেষ করতে মস্কো প্রস্তুত ও আগ্রহী রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, রুশ সেনারা ইউক্রেনে পুরো ফ্রন্টলাইন জুড়ে অগ্রসর হচ্ছে এবং রুশ বাহিনীর সাম্প্রতিক ভূখণ্ড দখলের অগ্রগতির প্রশংসা করেন তিনি। এদিকে নানা উদ্যোগের মধ্যেও অব্যাহত রয়েছে হামলা পাল্টা হামলা। রাশিয়ায় রাতভর ইউক্রেনের ড্রোন হামলায় নিহত অন্তত ৩ জন। মস্কোর হামলায় প্রাণ হারিয়েছেন এক মহিলা। প্রায় ৪ বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার উদ্যোগ দুপক্ষের সঙ্গে আলোচনার মধ্যেও থেমে নেই মস্কো কিয়েভের হামলা পাল্টা হামলা। তারই ধারাবাহিকতায় রাশিয়ার দক্ষিণ রোস্তভ অঞ্চলে রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দক্ষিণ বাটাইস্ক শহরে কয়েকজন হতাহত হয়েছেন। আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি স্থাপনা ও জাহাজ। জবাবে ইউক্রেনের ওডেসায় পাল্টা হামলা চালায় রাশিয়া।
এতে মা সন্তানসহ একই পরিবারের বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছেন ওডেসার গভর্নর ওলেগ কিপের। হামলায় অঞ্চলটির বিদ্যুৎ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়েছে কয়েকটি অবকাঠামো। নিজেদের সক্ষমতা বাড়াতে নতুন হাইপারসোনিক মধ্যম পর্যায়ের ব্যালিস্টিক মিসাইল দিয়ে সজ্জিত একটি মারিক ব্রিগেড গঠন করেছে রাশিয়ার সাধারণ স্টাফের প্রধান ভ্যালেরি গেরাসিমভ। এমন অবস্থায় বৃহস্পতিবার 18 ডিসেম্বর ব্রাসেলসে এক শীর্ষ বৈঠকে ইইউ নেতারা যৌথভাবে ঋণ দেওয়ার পরিবর্তে রাশিয়ার জব্দ করার সম্পদ ইউক্রেনের সামরিক অর্থনৈতিক চাহিদা মেটাতে ঋণ হিসাবে ব্যবহার করার সম্ভাবনা খতিয়ে দেখার বিষয়ে একমত হয়েছেন। বৈঠক শেষে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সাংবাদিকদের একথা জানান। বিষয়টি নিয়ে আরও দীর্ঘ আলোচনা হবে উল্লেখ করে বেলজিয়াম সহ যেসব দেশ ভবিষ্যতে রাশিয়ার আর্থিক প্রতিশোধের ঝুঁকিতে আছে তারা দৃঢ় নিরাপত্তা নিশ্চয়তা চাইছে বলেও জানান টাস্ক। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন 2026 সালে ইউক্রেনের বৈদেশিক সাহায্যে ঘাটতি হবে 45 থেকে 50 বিলিয়ন ইউরো। ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে জেলেন্সকি বলেন, যদি রাশিয়ার জব্দ সম্পদ ঋণ হিসাবে না পেলে ড্রোন উৎপাদন সজ্জিত ভারে কমাতে হবে। কম্বোডিয়ায় F-16 যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে থাইল্যান্ড। কম্বোডিয়ায় নতুন করে F-16 যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে থাইল্যান্ড। কম্বোডিয়া জানিয়েছে থাইল্যান্ডের বাহিনী বৃহস্পতিবার 18 ডিসেম্বর প্রিয়া ভিহিয়ার প্রদেশে F-16 যুদ্ধবিমান দিয়ে নতুন করে হামলা চালিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ফ্রেশ নিউজ জানিয়েছে, সকালের দিকে থাই বিমানগুলো নম কমোচ এবং পিকসুইক এলাকায় বোমাবর্ষণ করে। গত 12 দিন আগে সংঘাত শুরু হওয়ার পর থেকে উভয় পক্ষের কমপক্ষে 55 জন নিহত হয়েছেন। কম্বোডিয়ার মন্ত্রণালয় জানিয়েছে, সংকল্পের সঙ্গে দেশের আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষা করে চলবে তাদের বাহিনী। অপরদিকে রয়্যাল থাই আর্মি জানিয়েছে, 7 ডিসেম্বর সংঘাত পুনরায় শুরু হওয়ার পর থেকে তারা ক্যাসিনো এবং হোটেলসহ আন্তর্জাতিক জালিয়াতি নেটওয়ার্কের ব্যবহৃত 6টিরও বেশি ভবন ধ্বংস করেছে। এছাড়া রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সীমান্ত সংঘাতে থাইল্যান্ড বিষাক্ত গ্যাস ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে কম্বোডিয়া। হাসপাতালে কম্বোডিয়ার এক সেনা এ হামলার বর্ণনা দিয়েছেন। কম্বোডীয় সেনা কুন ইয়ং বলেছেন, সম্প্রতি তিনি তার সীমান্তের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছেন। থাই বিমান থেকে হামলার পর শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে সরে যেতে হয়েছে বলে জানান এ সেনা। হাসপাতালের বিছানায় শুয়ে তিনি বলেন, মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। ডিসেম্বরের শুরু থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্ত সংঘর্ষে লিপ্ত। এ সংঘর্ষে দুই দেশে 40 জনেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। 100 বছরের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই দেশের মধ্যে এটি সবচেয়ে তীব্র লড়াই। কম্বোডিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় বান্টি মিনছি প্রদেশে বেশ কয়েকজন সেনা ও পুলিশ হাসপাতালের বিছানায় শুয়ে থাই বিমান হামলার পর শ্বাসকষ্টে ভোগার অভিজ্ঞতা বর্ণনা করেছে। তারা বলছেন, থাই বিমান থেকে বিষাক্ত পানি ছোড়া হয়েছিল। ওদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় প্রতিদিনই দাবি করে আসছে যে থাই সেনাবাহিনী বিষাক্ত গ্যাস ব্যবহার করছে। এদিকে কম্বোডিয়ার এ অভিযোগ অস্বীকার করে একে ভুয়া খবর বলে অভিহিত করেছে থাই কর্তৃপক্ষ। রয়টার্সকে থাই বিমান বাহিনীর মুখপাত্র এয়ার মার্শাল জাকিরিত থাম্মাভিচাই বলেছেন, তারা কখনোই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেননি। এর আগে গত জুলাইয়ে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত সংঘর্ষের সময় কম্বোডিয়ার সাদা ফসফরাস গোলা ব্যবহারের অভিযোগ তুলেছিল থাই বাহিনীর। থাইল্যান্ড তাদের কাছে এ ধরনের অস্ত্র থাকার কথা স্বীকার করেছিল, তবে বলেছিল আন্তর্জাতিক কনভেনশনের আওতায় এই অস্ত্র রাসায়নিক অস্ত্র হিসেবে গণ্য নয়। আবারও ভারতের বিরুদ্ধে WTO-তে চীনের মামলা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পণ্যের ওপর ভারতের শুল্ক আরোপ এবং ভারতীয় ফটোভোল্টাইক ভর্তুকির বিরুদ্ধে আবারও বিশ্ব বাণিজ্য সংস্থার WTO-র কাছে মামলা করেছে চীন। শুক্রবার 19 ডিসেম্বর এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করছে। বিবৃতিতে বলা হয়েছে, ভারতের এসব শুল্ক ও ভর্তুকি দেশটির অভ্যন্তরীণ শিল্পকে অন্যায্য প্রতিযোগিতামূলক সুবিধা দিচ্ছে এবং এতে চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীনের দাবি, পদক্ষেপগুলো বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন করছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরও বলেছে, তারা আবারও ভারতকে WTO-তে করা সংশ্লিষ্ট অঙ্গীকার মেনে চলার আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে ভুল নীতি অবিলম্বে সংশোধনের দাবিও করেছে বেইজিং। এ মামলার মধ্যে দিয়ে চলতি বছরে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে দ্বিতীয়বারের মতো মামলা করল চীন। এর আগে অক্টোবরে ভারতের বিরুদ্ধে দায়ের করা আবেদনে বৈদ্যুতিক যানবাহন এবং ব্যাটারির জন্য অন্যায্য ভর্তুকির অভিযোগ আনা হয়েছিল। সেই সাথে বৈদ্যুতিক যানবাহন এবং ব্যাটারি খাতে ভারতের ভর্তুকি ব্যবস্থা নিয়ে আলোচনা করার জন্য বিশ্ব বাণিজ্যিক সংস্থার সাথে দিল্লিকে পরামর্শের অনুরোধ করা হয়েছিল।